বাড়াতে যাচ্ছে, তত বেশি কোণঠাসা হয়ে পড়ছে ইউনূস মহাজনের ইন্টারিম গভর্নমেন্ট। অর্থাৎ ইউনূস তার আদি পাপের শাস্তি ক্রমশ এগিয়ে নিয়ে আসছেন। যে কথা বলছি যে আন্তর্জাতিক রাজনীতি এখন আওয়ামী লীগের অনুকূলেই আছে। এদিকে আওয়ামী লীগের জন্য বড় সুখবর আসলো। আবারও হঠাৎ ম্যাজিক দেখাতে শুরু করেছে শেখ হাসিনার আইনজীবী। এবার একাধিক মামলা থেকে শেখ হাসিনাকে খালাস করলেন তিনি। এদিকে দুপুরের পর জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথ কাঁপালো ছাত্রলীগ। 29 জুলাই থেকে 8 আগস্ট দেশব্যাপী নৈরাজ্য, সহিংসতা ও হামলা চালাতে পারে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। অবশ্যই সে অনেক ভালো ছিল, তার তুলনা এই ম্যান এক পিস আর নাই, আর হবেও না। এই দেশে আর হবে না ম্যান এক পিসই। যেমন বঙ্গবন্ধু এক পিস, হাসিনাও এক পিস, এতে আর অন্য কিছু হবে না। এই দেশে আওয়ামী লীগই ভালো থাকবে। আপনি যদি আপনাকে শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। ডক্টর ইউনূসের সরকার যদি তাদের কার্যক্রমের মধ্য দিয়ে নিজেদের শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা কেউ কোনোভাবে ঠেকাতে পারবেন না। ব্রেকিং নিউজ প্রিয় দর্শক, আবারও একেবারে গরম হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। বিশেষ করে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না এমন বক্তব্য দিয়েছেন সিসির নির্বাচন প্রধান কমিশনার। এরপর থেকে নানামুখী চাপে তিনি এবার পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রিয় দর্শক, তলে তলে আসলে কি ঘটতে চলেছে আজকের এই ভিডিওটিতে সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এদিক দিয়ে ভারত, রাশিয়া এবং চীন যৌথভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো নির্বাচন নয় এমন একটি বার্তা দিয়েছে তারা। প্রিয় দর্শক, কি ঘটতে চলেছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে গুরুত্বপূর্ণ সকল তথ্য জানতে পারবেন। আর একটা অভ্যুত্থান কি আসছে? এই অভ্যুত্থানে কে জিতবে, আওয়ামী লীগ নাকি ফাঁসিবাদ বিরোধী জোট? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। চারিদিকে আপনি যদি একটু কান পাতেন তাহলে শুনতে পাবেন যে চারিদিকে একটা অস্থিরতা ইতিমধ্যেই বিরাজমান। সেটি ছাত্র সমাজে, সেটি শ্রমিক মজুর সমাজে, সব জায়গায়। আপনারা সাম্প্রতিক সময়ে খেয়াল করে দেখেছেন যে বাংলাদেশের প্রায় সবগুলো বড় বিশ্ববিদ্যালয় অস্থির করে ফেলানো হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারও আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে ছিল এবং এখনো পর্যন্ত আন্দোলনে আছে। সেই আন্দোলনকে কেন্দ্র করে রক্তপাতেরও ঘটনা ঘটেছে, হানাহানিরও ঘটনা ঘটেছে। আবার এর মধ্যে আপনারা খুব নিখুঁতভাবে খেয়াল করে দেখুন যে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের একটা প্রচেষ্টা চলছে। আমরা একদিন আগেও ভেবেছিলাম বা মাঝখানেও ভেবেছিলাম হয়তো শেষ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করা হচ্ছে বা স্থগিত করা হচ্ছে দেশকে ঠান্ডা করার জন্য, কিন্তু আজকে ইতিমধ্যে আমরা খবর পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। হাইকোর্ট ডাকসু নির্বাচনকে আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল, কিন্তু আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চেম্বার জজ আদালত যে রায়টা দিয়েছিল হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে যে নির্বাচন হতে কোনো বাধা নেই, সেই রায়ে আবারও সেই রায়ের আলোকেই আদেশ দিল। এর ফলে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছে আইনজীবীরা। বুধবার দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুর 1:45 নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। তিনি তার পোস্টে বলেছেন, ডাকসু নির্বাচন করতে আর কোনো বাধা থাকলো না, আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছি যে ছাত্র সংসদ নির্বাচনের পায়তারা হচ্ছে,
বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনি কল্পনা করেন, তাহলে আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে বাংলাদেশে এই মুহূর্তে একটা সমিতির নির্বাচন করবার মতো সক্ষমতা নেই, যোগ্যতা নেই। সেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন করবার একটি প্রচেষ্টা নেওয়া হয়েছে, যেখানে দীর্ঘ সেই 90-এর ছাত্র সংসদ নির্বাচনের পরে দীর্ঘ সময় চলে গেছে, প্রায় 3-3.5 দশক চলে গেছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনও পার করেছি। মাঝখানে একটি ডাকসু নির্বাচন হয়েছিল, সেটির ভিপি হচ্ছে ভিপি নূর। এছাড়া বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। প্রায় 3.5 দশক যাবৎ ছাত্র সংসদ নির্বাচন হয় না। এই 3.5 দশকে রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল, কেউ সাহস করেনি ছাত্র সংসদ নির্বাচন করবার। কিন্তু আজকে যখন দেশে অস্থিতিশীল পরিবেশ, চারিদিকে টালমাটাল অবস্থা, কোনো কিছু সামনে রাখা যাচ্ছে না, সেই মুহূর্তে মরার উপর বা খড়ার ঘাট সামনে আনা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনটিরও একটি উদ্দেশ্য আছে, আমি আগেও বলেছি। এই নির্বাচনটিকে কেন্দ্র করে দেশে তুমুল একটা গন্ডগোল বাঁধিয়ে দেবার একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশকে, বর্তমান ব্যবস্থাকে প্রচন্ড একদম পুরোপুরি অচল অবস্থায় ফেলে দিয়ে সরকার ফেলে দেওয়া, রাষ্ট্রপতিকে ফেলে দেওয়া এবং সবকিছু বানচাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করা। এবং বিপ্লবী সরকারটা হবে কোন একটা মাঠে ময়দানে। সেই লক্ষ্য নিয়ে এই গন্ডগোলগুলো পাকানো হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, শুধু বিশ্ববিদ্যালয় নয়, শিল্পাঞ্চল, শ্রমিক অঞ্চল, শ্রমিকদের এলাকা প্রতিনিয়ত আজ হোক কাল হোক প্রতি মুহূর্তে একটা আন্দোলন হয়, একটা গন্ডগোল হয়। আজকেও খবর নিয়ে দেখুন যে রাস্তাঘাটে বেতনের দাবিতে কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে। কোথাও না কোথাও বলতে সংবাদ মাধ্যমে এসে বাড্ডায় রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে শ্রমিকরা। অর্থাৎ শ্রমিক, শিক্ষার্থী সবাই একটা সংক্ষুব্ধ অবস্থায়। যারা চাইছে বর্তমান ব্যবস্থা, বর্তমান সরকার, বর্তমান সংবিধান বানচাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার, আর একদিকে কারা চাইছে সেটিও একটু বলে নেওয়া ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবী কে? শিশির মনির। তিনি কে? তিনি জামাত শিবির। এই গোষ্ঠীটা চাইছে দেশে একটা ভয়াবহ গন্ডগোল লাগুক, গন্ডগোল লেগে সব বানচাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার করে দীর্ঘদিন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবার একটা প্রচেষ্টা। কারণ আপনি ইতিমধ্যে জামাত শিবির, এনসিপির মধ্যে দেখেছেন যে এই যে ডক্টর ইউনূস নির্বাচনের প্রস্তুতি নিতে চাইছে বা নির্বাচনের দিকে যাচ্ছে দেশ, এই নির্বাচনের দিকে যাওয়াটাও পছন্দ হচ্ছে না জামাতের, পছন্দ হচ্ছে না এনসিপির। যার দরুন তারা গন্ডগোল হলেও জাতীয় নির্বাচন বন্ধ করে একটা বিপ্লবী সরকার করে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। তাদের স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যে ডক্টর ইউনূসকে দিয়েই দীর্ঘদিন ক্ষমতায় থাকা। কিন্তু সে আশায় গড়ে বালি, সেটি হচ্ছে না। নানা হিসেব, নানা সমীকরণে এজন্য একটা চূড়ান্ত গন্ডগোল করতে হবে। কিন্তু সত্যিকার অর্থে এই গন্ডগোলে কে বিজয়ী হবে? এই গন্ডগোলে কে বিজয়ী হবে এটি বলবো যে স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির আর একটা জয় পরাজয় নির্ধারণের অভ্যুত্থান বলি বা যুদ্ধ বলি সামনে আসছে। এই যে যারা দেশকে ভণ্ডুল করতে চাইছে তাদের প্রতিহত করার জন্য, যেমন বিএনপি নির্বাচন চায়, নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চায়। আবার এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধের আওয়ামী লীগ, তারাও দেশে একটা স্বাভাবিক পরিবেশ চায়, পরিস্থিতি চায়। এমনকি ইউনূসের অধীনেও তারা নির্বাচন চায় না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবারও একটা প্রেক্ষাপট রচিত হয়েছে। আগামী 21 অক্টোবর আপিল বিভাগেরও একটি রায়, এই রায়টাকে কেন্দ্র করে অনেক কিছু নির্ভর করবে বাংলাদেশের আগামীর রাজনীতির। তো কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ নির্বাচন চায় এবং ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল একটা ইলেকশন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিএনপিও নির্বাচনে চায়। যারা নির্বাচন চায়, যারা বাংলাদেশকে সুষ্ঠু স্বাভাবিকভাবে দেখতে চায়, তাদের সাথে যারা দেখতে চায় না, যারা রক্তক্ষয়ী সংঘর্ষ চায়, সংঘর্ষ করে দেশকে ব্যর্থ করতে চায়, তাদের সাথে এই দুই পক্ষের মধ্যে, এমনকি বলবো বিএনপি, আওয়ামী লীগ এক পক্ষ, আবার জামাত, এনসিপি অন্যান্যরা এক পক্ষ। এই দুটো পক্ষ মিলিয়ে একটা সামনে বড় ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি উদ্ভব হবার খুব বেশি সম্ভাবনা আছে। এখন
এই সাংঘর্ষিক পরিস্থিতিতে কিংবা এই রক্তক্ষয়ী সংঘর্ষে কে জিতবে সেটি এখনই সিদ্ধান্তে আসা। দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করা হচ্ছে এবং সেই করার পেছনে অনেক পরিকল্পনা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন শক্তিশালী স্টেক হোল্ডাররা সেটার পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এরকম আলোচনা আমরা বেশ কয়েকদিন থেকেই শুনছি। এরকম আলোচনার ভিত্তিটা কি? এরকম আলোচনা যখন উঠছে তখন বিস্ময়কর এবং অনেক বেশি বিস্ময়কর একটা তথ্য উঠে এসেছে গণ অধিকার পরিষদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মিটিংয়ে, এবং সেই মিটিং পরবর্তী সময়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যে তথ্যটা জানিয়েছেন, সেই তথ্যটা যদি সত্য হয় তাহলে আমাদের আগামী নির্বাচন একটা ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে। অস্থিরতা আরো বাড়তে পারে, আন্তর্জাতিক সমর্থন কমতে পারে, আন্তর্জাতিক চাপ বহুগুণে বাড়তে পারে। কি হতে চলেছে, কি সিদ্ধান্ত হতে চলেছে, এবং সমস্ত সিদ্ধান্তের এই কেন্দ্রবিন্দু কি জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করার প্ল্যান নাকি অন্য কিছু, একটু বুঝে ওঠার চেষ্টা করব। কি বললেন সরকারের পক্ষ থেকে প্রফেসর ইউনূস, যেটা আমরা এর আগে কেউ কখনো শুনিনি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে এস্টাবলিশ করার একটা চেষ্টা হচ্ছে। এই আলোচনা অনেক দিক থেকে উঠছে, বিশেষ করে গণ অধিকার পরিষদ, এনসিপি, জামাত ইসলাম সহ বিভিন্ন দল এই কথাটা বলছে। অবশ্য বলারই মানে এই ব্যাপারে এই তথ্য নিয়ে অনেক বেশি উঠে পড়ে লাগার কিংবা অনেক বেশি সচেতন হওয়ার কারণও রয়েছে যে জাতীয় পার্টিকে যদি প্রধান বিরোধী দল জাতীয় পার্টি যদি প্রধান বিরোধী দল হয়ে যায় তাহলে এই দলগুলোর জন্য সেটা কোনোভাবেই সুখবর হবে না। কিন্তু কি বলছেন রাশেদ খান সেটা একটু শুনিনি, কিন্তু সেই বলার শিরোনামের মধ্যে মূল খবরটা নেই। মূল খবর, মূল চমক যেটা, সেটা পরে রয়েছে। বলছি, শিরোনামটা আপনারা দেখে নিন। আরটিভি শিরোনাম করেছে, জাপাকে বিরোধী দল করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বিস্মিত রাশেদ। অর্থাৎ জাপাকে প্রধান বিরোধী দল করা হচ্ছে, এই প্ল্যান হচ্ছে, এটা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিংবা রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন জানানো হয়েছে, গতকালকে 7টি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। সেই তথ্য জেনে প্রধান উপদেষ্টা নাকি বিস্মিত হয়েছেন। তার মানে হচ্ছে যে এটা তিনি প্রথমবারের মতো শুনছেন, বিস্ময়ে ফেটে পড়েছেন। কেন বিস্মিত হলেন? এই ব্যাপারটা নিয়ে তো অনেকদিন থেকে চর্চা হচ্ছে। অনেকদিন থেকে চর্চা যে ব্যাপারটা নিয়ে হচ্ছে সেটা কেন তিনি জানবেন না? তিনি এটা শোনার পরে বিস্মিত হবেন কেন? আবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে জাতীয় পার্টি বিরোধী দল হবে কি হবে না, এটার সঙ্গে কোনো পক্ষের কিভাবে সম্পর্ক থাকবে? কোনো পক্ষের সম্পর্ক থাকার কোনো কারণ নেই, কারণ কে ক্ষমতায় যাবে, কে বিরোধী দলে যাবে, কার কোন অবস্থান হবে, এটা তো নির্ধারিত হবে নির্বাচনে এবং নির্ধারণ করবে জনগণ ভোটের মাধ্যমে। জনগণের হাতে সিদ্ধান্ত। জনগণ যাকে ভোট দেবে তারা তাদের ভোটের প্রাপ্তি অনুসারে তাদের নিজের নিজের জায়গা নির্ধারণ করবে। কেউ ক্ষমতায় যাবে, কেউ প্রধান বিরোধী দল হবে, কেউ একটা দুইটা আসন পাবে। এই তো ব্যাপারটা। এই সেখানে কারো জাতীয় পার্টিকে জোর করে কিংবা এনে প্রধান বিরোধী দল হিসেবে বসিয়ে দেওয়ার কোনো স্কোপ তো নেই, কারণ প্রধান উপদেষ্টা বলেছেন আগামী নির্বাচন স্মরণকালের সব থেকে ভালো নির্বাচন হবে, ঐতিহাসিক নির্বাচন হবে। তার মানে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন হবে। সেখানে জনগণ সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় যাবে, কে প্রধান বিরোধী দল হবে, কে অন্যান্য বিরোধী দল হবে, সেটা জনগণের ব্যাপার। তাহলে এই যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার পাঁয়তারা চলছে, এই মেকানিজমের আলোচনাটা কেন? কোনো একটা পক্ষ কি জাতীয় পার্টিকে নিয়ে এসে প্রধান বিরোধী দল হিসেবে বসিয়ে দেবে? আগামী নির্বাচন কি হবে না? নির্বাচন কি পাতানো নির্বাচন হবে? সেই পাতানো নির্বাচনে কাউকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে, কাউকে প্রধান বিরোধী দল হিসেবে বসিয়ে দেওয়া হবে, সেরকম কি হবে? সেরকম হওয়ার তো কোনো কারণ নেই। তাহলে এই আলোচনা কেন? এবং এই আলোচনায় প্রধান উপদেষ্টা বিস্মিত হচ্ছেন কেন? সব থেকে ভয়াবহ যে খবরটা, সেটা হচ্ছে যে খবরটা আমরা এর আগে শুনিনি, সেটা একটু আপনারা শুনে নিন, তারপরে একটু বিশ্লেষণ করে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জাতীয় পার্টির উপরে ভর করে কোনো দলের ক্ষমতা ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। একটি পক্ষ জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করতে চায়, যেটা বললাম যে কারো চাওয়া না চাওয়াতে কিছু যায় আসে না। তিনি বলেছেন, একথা শুনে প্রধান উপদেষ্টা বিস্ময় প্রকাশ করেছেন, কারণ তিনি এটা জানেনই না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, এখানেই চমক, আগামী নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের অংশগ্রহণের কোনো সুযোগ নেই।
প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন রাশেদ খানের ভাষ্যমতে, যদি রাশেদ খানের তথ্য ঠিক হয়, যদি আরটিভি অনলাইন এই খবরটা সত্য প্রকাশ করে, তাহলে যে খবরটা ভেতরের খবরটা সেটা রাশেদ খান প্রকাশ করে দিয়েছেন যে প্রধান উপদেষ্টা তাদেরকে জানিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ, এতদিন জানতাম যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, এখন নিশ্চিত করা হয়েছে সরকারের পক্ষ থেকে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না, 14 দলের কেউ নির্বাচন করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে কোন আইনের ভিত্তিতে এই জাতীয় পার্টি এবং 14 দল নির্বাচন থেকে বিরত থাকবে কিংবা তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখা হবে? তার মানে কি তাদেরকেও নিষিদ্ধ করা হচ্ছে, তাদেরও নিবন্ধন স্থগিত করে দেওয়া হচ্ছে, সেই পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে? ব্যাপারটা একটু এলোমেলো। যখন নানা দিকে নানা রকমের আলোচনা চলছে যে রাজনীতিতে আর নিষিদ্ধ করার কালচারের দিকে সরকার যাবে না, তখন প্রধান উপদেষ্টা এই ধরনের কথা বলেছেন, ব্যাপারটাতে অনেক বেশি অবাক হয়েছে আমি। সত্যি কি প্রধান উপদেষ্টা বলেছেন এটা, যে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এবং 14 দলও নির্বাচনের সুযোগ পাবে না, তাদেরকেও নির্বাচন করতে দেয়া হবে না? তাহলে কেমন নির্বাচন হবে আগামী নির্বাচনটা? যেভাবে নির্বাচন হবে কিংবা এই কথার মাধ্যমে যেটা দাঁড়ায় যে অন্তত অর্ধেক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারীদের নির্বাচন করতে দেয়া হবে না, তো এই অর্ধেক মানুষকে বঞ্চিত করে অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব যারা করে তাদেরকে নিয়ে নির্বাচন করাটা কি মানে আন্তর্জাতিক মহলে গৃহীত হবে? আন্তর্জাতিক মহল সেটা মেনে নেবে? আন্তর্জাতিক সাপোর্ট আমাদের উপরে থাকবে? পরবর্তী সরকার সত্যিই সরকার পরিচালনা করতে পারবে? সেটা করতে গিয়ে সরকার আন্তর্জাতিক মহলের বাধাপ্রাপ্ত হবে না? বিনিয়োগ বাধাগ্রস্ত হবে না? বিনিয়োগকারীরা ভয় পাবে না যে এই দেশে বিনিয়োগ নিরাপদ কিনা? বিদেশি বিনিয়োগ কি হুমকির মুখে পড়বে না? অর্থনীতি কি চরম হুমকির মধ্যে পড়বে না? প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্নগুলোর উত্তর কি আমরা কেউ জানি না। কিন্তু যেটা বললাম যে চাঞ্চল্যকর খবর, সেটা হচ্ছে সরকারের তরফ থেকে রাশেদ খানদের জানিয়ে দেওয়া হয়েছে আগামী নির্বাচন আওয়ামী লীগ তো করতে পারবেই না, জাতীয় পার্টি এবং 14 দলও নির্বাচন করতে পারবে না। প্রশ্ন হচ্ছে কোন আইনে পারবে না? তার মানে কি আগামী কয়েকদিনের মধ্যে এই দলগুলোকে নিষিদ্ধ করা কিংবা এই দলগুলোর নিবন্ধন বাতিল করার ঘটনা আমরা দেখতে চলেছি? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আবার এটাও লিখতে পারেন, ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাহিন সরকার। একই সঙ্গে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন প্রকাশ করেছেন তিনি। শুক্রবার 5 সেপ্টেম্বর বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাবেক এনসিপি নেতা মাহিন সরকার। সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, সব জায়গায় গণ অভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য থাকা জরুরি। তাই আমি মনে করি অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হন, তাহলে তিনি অন্য যে কারোর চেয়ে বেশি দায়িত্বশীল থাকবেন। তিনি আরো বলেন, আবু বাকের মজুমদার অভ্যুত্থানের একজন অগ্রণী সেনা, তিনি যদি বিজয়ী হন সেটা আমার বিজয় হিসেবেও গণ্য হবে। তাই আবু বাকের মজুমদারের প্রতি আমি সমর্থন ব্যক্ত করছি।